সেদিন পূর্ণিমার রাত ছিল। ঘর থেকে বের হতে হয় আমাকে। আমার দাদির খুব অসুখ হয়েছিল। উনি একজন শ্বাসকষ্টের রোগী। শ্বাসকষ্টের রোগী হওয়ার সুবাদে যখন তখন ওনার ইনহেলারের প্রয়োজন হতো। তো সেদিনও একটি রাত চলে আসে, আমি ঘুমাচ্ছিলাম এবং আমার সাথে আমার ভাই ঘুমাচ্ছিল। সে আমার থেকে ছোট। হঠাৎই শুনতে পাই দাদুর ঘর থেকে চিৎকার ভেসে আসছে এবং মনে হচ্ছে উনি চিৎকার করতে পারছেন না। শুনেই বুঝতে পারলাম দাদু হয়তো কোনো রকম বিপদে পড়েছেন। ঘর থেকে দৌড় দিয়ে বের হলাম। তখনই ঘড়ির দিকে আমার চোখ যায়, তখনই দেখতে পারি রাত 1টার উপরে বাজে। তখনই দাদুর ঘরে যাই এবং দাদুকে প্রচণ্ড পরিমাণে ডাকাডাকি করি, কিন্তু ফলপ্রসূ দাদু কোনো রকমের উত্তর দিতে পারছেন না এবং শুনতে পাচ্ছি শুধুই না ওনার শ্বাসকষ্টের একটি শব্দ আমার কানে ভেসে আসছে। এদিকে আমার ঘরে আমাদের মা বাবা যারা ছিল তারা সবাই বেড়াতে গিয়েছিল আমাদের একটি আন্টিদের বাসায়, যার সুবাদে আমার ভাই এবং আমি ছিলাম শুধু বাড়িতে এবং আমার দাদি ছিল অন্য একটি রুমে। তো বাড়িতে কিন্তু কেউই ছিল না। তখন দাদির দরজাটা আমি ভেঙে ফেলি। ভেঙে ফেলার পর দাদুর ঘরে যখন আমি ঢুকি, তখনই দেখতে পারি দাদু ইনহেলারের জন্য তিনি গড়াগড়ি খেলছেন বিছানার মধ্যে। দেখে বেশ ভয় লাগলো আমার কাছে। আমি দাদুর এরকম শ্বাসকষ্ট রোগ যখন উঠতো তখন আমি দাদুর সঙ্গে দাদুর কাছে আমি যেতাম না। আমি দূর থেকে দেখতাম এবং আমার মা এবং আমার বাবা ওনাকে সেবা করতেন। তখন দাদু হঠাৎ করে হাঁপাতে হাঁপাতে বলছেন যে, ভাই আমার আমার ইনহেলারটা খুঁজে পাচ্ছি না, মনে হয় ওদের বাসায় যাওয়ার সময় কোথাও পড়ে গিয়েছে, তাড়াতাড়ি একটা ইনহেলার কিনে নিয়ে আয়, তাড়াতাড়ি যা, না হলে মরে যাব। দাদুর এরকম কথা শুনে আমার প্রচণ্ড ভয় লাগে এবং ভাবলাম যে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি আমাদের নবীনগর থানায় চলে যাই। ওখানে যেতে প্রায় 10-15 মিনিট সময় লাগবে। বাড়িতে একটা সাইকেলও ছিল। তখন ভাবলাম যে সাইকেলটা নিয়ে নবীনগর থানায় চলে যাব এবং ওখান থেকেই একটি ইনহেলার কিনে নিয়ে আসব। ছোটো ভাইকে ভাবলাম ডাক দেব, কিন্তু সে ছোট, কালকে সকালবেলা স্কুলে যাবে, যার কারণে তাকে আমি ডাক দিইনি। ঘর থেকে সাইকেলটা বের করে নিয়ে মনে বুক ভরা সাহস নিয়ে ঘর থেকে বের হয়ে পড়ি। ঘর থেকে বের হয়ে গিয়েছি ভালো কথা, কিন্তু তখনই আমার মনে পড়ে আমাদের নবীনগর থানার আগের একটি কবরস্থানের কথা। এই কবরস্থানের মধ্যে আগেকার মানুষের কাছ থেকে শুনতাম এবং আমার দাদুর কাছ থেকেও শুনতাম, এই কবরের আশপাশে নাকি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ডকলাপ ঘটে থাকে। যেই ভয়ঙ্কর কাণ্ডকলাপগুলোর কারণে অনেক মানুষের মৃত্যুও হয়েছে এটা শোনা যায়। তবে এখন এটা অনেকটা কমে গেলেও এটার প্রলোভন এখনও রয়েছিল। তো আমার এই কথাটা মনে পড়ে, কিন্তু এদিকে আমার দাদির অবস্থা একবার নাজেহাল হয়ে যাচ্ছে। তখন আর এই বিষয়টা আমার মাথায় নেইনি। ভাবলাম কিছু হবে না, সাইকেল দিয়ে জুড়ে চলে যাব এবং চলে আসব। তো যেই বাবা সেই কাজ, আমি ঘর থেকে সাইকেলটা নিয়ে দৌড় দিয়ে বের হয়ে যাই এবং খুব জোরে জোরে সাইকেল চালাচ্ছিলাম। এক পর্যায়ে কবরস্থানের পাশে আমি চলে যাই। হঠাৎই মনে হলো একটি আচমকা বাতাস আমার সাইকেলকে ঘিরে চলে গিয়েছে। ঘূর্ণিঝড়ের মতো খানিকটা লাগলো আমার কাছে। সাইকেলটা তখনই ওখানে ব্রেক করি এবং ব্রেক করে 1 মিনিটের মতো ওখানে দাঁড়াই। বুঝতে পারি পুরো শরীরটা আমার ঝিমঝিম করে উঠছে এবং কীরকম একটি খারাপ অস্বস্তি অনুভব করতে পারছি আমি। মনে হচ্ছে একটি আগুনের লুক্কা আমার আশপাশ দিয়ে ঘুরে চলে গিয়েছে। খুব গরম লাগছিল তখন, যেহেতু তখন শীতকাল ছিল। তো শীতকালের মধ্যে এরকম গরম কিন্তু সচরাচর লাগে না শরীরে। অনেকটা ভয় পাই তখন এবং সাইকেলটা আবারও চালানো শুরু করি। হঠাৎই দেখতে পারি রাস্তার মাঝখানে একটি লাশ পড়ে আছে। তখনই আমার সাইকেলটা ওই লাশের উপরে উঠে পড়ে। আচমকা দেখতে পেরেই আমি সাইকেলটা হাত থেকে ফেলে দিই এবং ওখানে আমি মাটিতে পড়ে যাই। মাটিতে পড়ে হাতে একটু ব্যথা পাই এবং কনিতে একটু ছাল চলে গিয়েছিল। তো উঠলাম, ওঠার পর দেখতে পারি পাশে একটি পুকুর আছে। ওই পুকুরে দৌড় দিয়ে চলে গেলাম এবং ভাবলাম হাত মুখটি ধুয়ে নিই। তখন হাত মুখ ধুয়ে যখনই আবার উঠি, তখনই দেখতে পারি আমার সাইকেলের মধ্যে কেউ একজন বসে আছে। তার পরনে সাদা কাপড় ছিল এবং চুলগুলো ছিল বেশ লম্বা লম্বা, মনে হচ্ছে সাইকেলের পাশ দিয়ে মাটিতে ছুঁই ছুঁই ভাব হচ্ছে। এতটা ভয়ঙ্কর একটি জিনিস আমি আমার জীবনে প্রথম দেখেছি, তাও আবার আমার সাইকেলে।
তখন ভাবলাম হয়তো কোনো মানুষ এখানে এসেছে এবং এটা ভেবে তাকে আমি ভুলক্রমে ডাক দিয়ে ফেলি, এ ভাই, আমার সাইকেলটা কে নিচ্ছ, দাঁড়াও। কিন্তু ওই লোকটা কোনো রকমের উত্তর দিল না। সে আমার সাইকেলে চুপটি করে বসে আছে এবং কোনো রকমের নাড়া শব্দও করছে না এবং কোনো রকমের উত্তরও দিচ্ছে না। তখনই এক পাশ দিয়ে আমি হাঁটা শুরু করি তার দিকে যাওয়ার জন্য এবং পাশেই খানিকটা গিয়ে দেখতে পারি তার মুখের আবরণটা খুব বিশ্রীভাবে ভয়ঙ্কর দেখাচ্ছে এবং তার শরীর থেকে টপ টপ করে রক্তের ফোঁটা পড়ছে। দেখতে পেরে গাটা শিউরে উঠলো আমার এবং ওখান থেকে কয়েক কদম পিছিয়ে চলে আসি। ভাবলাম বাড়ি চলে যাব। এই ভয়ের প্রভাবে আমার সারা শরীরটা একটা ঘাম শুরু করে দিয়েছে। হঠাৎই দেখতে পারি আমার পিছন দিকে কেউ একজন ডেকে উঠল, রাহাত, রাহাত, দাঁড়াও, এদিকে আসো। ডাকটা বেশ পরিচিত মনে হলো আমার কাছে। এটা আমার দাদুর কণ্ঠের ডাক ছিল। তখনই মাথায় একটি সেন্স আসে, ভাবলাম দাদু তো ঘরে কাতরাচ্ছে, তাহলে দাদু এখানে কেন আসবে এবং কীভাবেই বা দাদু এখানে আসবে। তখন মনকে কিছু বলতে পারলাম না এবং মনে মনে ভাবলাম হয়তো দাদু এখানে এসেছে এবং এই যুগের মধ্যে এরকম একটি ঘটনা ঘটবে এটা আমি কোনোদিন আশা করিনি। তখন ওই দিঘির পাড় দিয়ে আবার আমি যাওয়া শুরু করি এবং যতই ঢুকছি দিঘির ভিতরে যে জঙ্গলটার দিকে, ততই আমার দাদুর ডাকটা আমার কানে ভেসে আসছে স্পষ্টভাবে। হাঁটতে হাঁটতে অনেকটা গভীরে চলে যাই এবং গিয়ে দেখতে পারি ওই সাইকেলের মধ্যে একটি সাদা কাপড় পরিহিত একটি লোক, এটি লোক বলা যাবে না, এটি একটি অশরীরী আমার সাইকেলে বসে আছে। ওখানে যে সাইকেলটা আমি দেখেছি সেই সাইকেলটা এখানে আবার কি করে আসলো, চিন্তায় ঘুরপাক খাচ্ছে আমার মাথা। তখনই দেখতে পারি আমার দাদুর চিৎকারের আওয়াজটা, দাদুর আর্তনাদের আওয়াজ আরও জোর কমে আমার কানে ভেসে আসছে। তখন দাদু দাদু বলতে বলতে আমি এক দৌড় দিই একটি বাড়ির দিকে। এখানে একটি বাড়ি আছে, যেই বাড়িটি শূন্যহীন, মানুষ থাকে না ওখানে। বাড়িটা অনেক বছর আগে থেকে এটা তৈরি করা ছিল, একটি পাথরের বাড়ি ছিল। এই বাড়ির ভিতরে আমি চলে যাই এবং ভাবলাম দাদু হয়তো এই বাড়ির ভিতরেই আছে। বাড়ির ভিতরে যখনই আমি প্রবেশ করি তখনই আমি দেখতে পারি বাড়ির বাহিরে যে একটা দরজা ছিল সেই দরজাটা আপনা আপনি করে লেগে গিয়েছে। মনে হচ্ছে কোনো মানুষ বা কোনো রকমের অস্তিত্ব এখানে এসেছে এবং এটা লাগিয়ে দিয়েছে। তখন ভয়ে ভয়ে এই ভিলা থেকে বের হতে চাই আমি। তখনই হাঁটা শুরু করি আবারও ওই দরজার উদ্দেশ্যে, কিন্তু না, দরজাতে আমি যতই টানাটানি করছি ততই দরজাটা আরও শক্ত হয়ে যাচ্ছে। এক পর্যায়ে দেখা যাচ্ছে দরজাটা 1 ইঞ্চি নাড়ানোর মতো ক্ষমতাও আমার নেই, এটা অনেক শক্ত হয়ে গিয়েছে। তখন অসহায়ের মতো এখানে বসে পড়লাম এবং কান্না শুরু করে দিই। কান্না করতে করতে অনেক সময় চলে যায়, প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা চলে যাওয়ার পর হঠাৎই আমি দেখতে পাই একজন নাইট গার্ড চাচা ওই রাস্তার সামনে দিয়ে সাইকেল চালিয়ে জোর কমে এখান দিয়ে চলে যাচ্ছে। তখন অনেক জোরে জোরে চিৎকার শুরু করে দিই এবং সাইকেলওয়ালা লোকটি দাঁড়িয়ে এসে আমার নিকট আসে, এসে বলে যে, বাতিজা তুমি এখানে কেন? বললাম যে চাচা আমি এখানে খুব বিপদে পড়েছি, আপনি এই দরজাটা খুলুন। তখন চাচা হেসে বললেন যে, আরে বাতিজা, এটা তো খুব সামান্য একটি দরজা, দেখো আমি তো হাত দিয়েই খুলে ফেললাম, তুমি এটাও খুলতে পারলে না। চাচার খোলা দেখে আমি খুব ভয় পাই এবং আর কিছু বলতে পারি না। বললাম যে চাচা আমাকে একটু আপনি বাড়িতে দিয়ে আসেন, আমার খুব ভয় লাগছে। তখন চাচা তিনি বললেন যে আমার সাইকেলে উঠো। এই বলে ওনার সাইকেলের পেছনে আমাকে নিয়ে নিলেন এবং তিনি সাইকেল চালাচ্ছেন। হঠাৎই দেখতে পারি চাচার পরনে যে শার্টটা ছিল ওইটা থেকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। অনেকটা ভয় লাগে এবং শরীরে চাচার হাত দিয়ে ফেলি। হাত দিয়ে দেখতে পারি চাচার শরীরে কোনো রকমের মাংসের কোনো প্রভাব নেই, শুধু হাড্ডি দিয়ে ডেকে দেওয়া চাচার শরীর এবং একটা শার্ট উপরে দিয়ে পরে আছেন তিনি। অনেকটা ভয়ের প্রভাবে আমি সাইকেল থেকে ওখানে কাঁপতে কাঁপতে পড়ে যাই। তখনই চাচা তার সাইকেলটা এখানে ফেলে রেখে সে আমার নিকট আস্তে আস্তে করে হাঁটা শুরু করে এবং যখনই আমার নিকট আসে আমি তখনই জ্ঞান হারিয়ে ফেলি। ফলপ্রসূতে আমি কিছুই দেখতে পাইনি এবং রাত্রিবেলা আমার সঙ্গে কী ঘটনা ঘটেছিল সেটাও আমি কিছু দেখতে পাইনি।
পরদিন সকালবেলা দেখতে পারি চোখ খোলার পরেই অনেক মানুষের ভিড় হয়েছে আমার আশপাশে। তখন মানুষজন আমাকে জিজ্ঞেস করছে, রাত্রিবেলা তুমি এখানে পড়েছিলে কেন, আর তোমার শরীরে এত রক্তের দাগ কেন? তাদেরকে কোনো রকমের কথার উত্তর আমি দিতে পারিনি এবং তাদেরকে বললাম যে আমাকে বাড়িতে নিয়ে যাও, আমার খুব ভয় লাগছে, আমাকে বাঁচাও। শুধু এইরকম জপনা আমি জপতেছিলাম আমার মুখ দিয়ে এবং তাদের সাহায্যে আমি বাড়িতে আসি। এই খবরটা শুনে আমার বাবা এবং আমার মা তারা দৌড়ে বাড়িতে আসেন এবং এসে দেখতে পারে আমার দাদু একবারে মর্মান্তিক অবস্থায়, এর সাথে আমিও। দুইজন রুগীকে নিয়ে তারা হাসপাতাল চলে যান এবং আমাকে এবং আমার দাদুকে চিকিৎসাধীন অবস্থায় প্রায় 10 দিন কি 12 দিন হাসপাতালে রাখা হয়। নবীনগর হাসপাতাল, যেটা সরকারি হাসপাতাল, ওখানে অনেক দিন থাকার পর সুস্থ হই দাদু নাতি দুজন মিলে। তারপর বাড়িতে আসি। এরপর থেকে ওই রাস্তা দিয়ে আমি রাত্রিবেলা দূরে থাকি, দিনের বেলা ওদিকে আমি যাই না এবং মানুষকেও আমি এই রাস্তা দিয়ে যেতে মানা করি। তো লিসেনার, এই ছিল ঘটনাটি কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। লিসেনার্স, কাল আপনাদের মাঝে আরও একটি নতুন ঘটনা আমরা নিয়ে আসবো এবং এই ঘটনাটি আপনাদের অনেকটা ভালো লাগবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাথেই থাকুন আমাদের BHW ইমন স্টোরির সাথে। আসসালামু আলাইকুম।